সান্দাকফু অভিযানের তৃতীয় পর্বে আজ আমরা যাব ভারত ও নেপাল সীমান্তের ঠিক মাঝখানে এক ছোট্ট পাহাড়ি গ্রামে। এই গ্রাম ঠিক যেন এক রূপকথার রাজ্য, যেখানে চেনা অচেনা গলি দিয়ে মেঘেদের অবাধ আনাগোনা, কখনো বরফে ঢাকা পথ, কখনো রোদের উষ্ণতা, আর রয়েছে এক পবিত্র কালো জলের হ্রদ যা নিভৃতে পূরণ করে মনের সব ইচ্ছে। পাহাড়ি জঙ্গল, আঁকাবাঁকা পথ আর অবাক করার নৈসর্গিক দৃশ্য পেরিয়ে আজ ট্রেকিং শেষে এই গ্রামেই আমাদের রাত কাটবে এক দারুণ আস্তানায়। তবে আজ কোনো তাড়াহুড়ো নেই, শুধু আছে এই পাহাড়ি নিস্তব্ধতাকে উপভোগ করা, পাহাড়ের সাধারণ অথচ সুস্বাদু খাবার চেখে দেখা, আর রয়েছে এখানকার সরল মানুষগুলোর সাথে মিশে যাওয়ার গল্প। তাহলে শুরু করা যাক এবারের ভ্লগ। সবাইকে আমার চ্যানেল ওয়াটার বটলস ভ্লগে স্বাগত। আমি সৌরভ, আর সান্দাকফু ট্রেকের তৃতীয় পর্বে আজ আমাদের গন্তব্য কালীপোখরি। সুপ্রভাত। আজ 17ই ফেব্রুয়ারি 2026, আর আমি এখন রয়েছি গাইরিবাসের জিটিএ ট্রেকার্স হাটে। গতকাল আমরা এখানে এসেছিলাম আর একটা দারুণ অ্যাডভেঞ্চারাস রাত কাটিয়েছি। আগের পর্বে তো সব কিছুই বলেছি এই জিটিএ ট্রেকার্স হাটের ব্যাপারে, তাও এখন শুধু এইটুখানি বলে রাখি, এখানে কিন্তু লাক্সারি একদমই নেই। এই জায়গাটা শুধু তাদের জন্য যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো, যারা প্রকৃতিকে ভালোবাসো, আর যারা একটু শান্তিতে থাকতে চাও। এর আগের দুই পর্বে কলকাতা থেকে মানেভাঞ্জনের অবিস্মরণীয় জার্নি, টুমলিংয়ে একদিনের মুগ্ধতা, আর গভীর জঙ্গল পেরিয়ে গাইরিবাসে এক রোমাঞ্চকর রাত কাটানোর গল্প, এই সব কিছু দেখিয়েছি। যারা আগের পর্বগুলো দেখোনি তাদের কাছে অনুরোধ রইল যে আগের পর্বগুলো দেখে তারপর এই ভিডিওটা দেখতে, তাতে আমাদের জার্নিটা বুঝতে আরও সুবিধা হবে তোমাদের। আজ আমরা গাইরিবাস থেকে ট্রেকিং করে যাব কালীপোখরি, আর সেখানেই রাতটা কাটাবো। আপাতত ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। ব্রেকফাস্টে দিয়েছে রুটি, আলু ভাজা আর অমলেট, আর সাথে চা। ট্রেকিং করতে না চাইলে মানেভাঞ্জন থেকে গাড়ি ভাড়া করে আমাদের সান্দাকফু সিরিজের প্রত্যেকটা জায়গায় ঘুরতে পারো। এখানে প্রত্যেকটা জায়গা আর তার গাড়ি ভাড়া দেওয়া রয়েছে। আরো বিস্তারিত জানতে এর আগের পর্বগুলো দেখে নিও। ব্রেকফাস্ট করে ব্যাগ ট্যাগ প্যাক করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ট্রেকিং স্টার্ট এবার আমাদের। আজকে আমরা এখান থেকে যাব কালীপোখরি। গাইরিবাস থেকে কালীপোখরির দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, কিন্তু আজকে অনেকটাই পাহাড়ে উঠতে হবে, চড়াই পথ অনেকটাই রয়েছে, তাই কালকের থেকে আজকে কিন্তু কষ্টটা বেশি। 3 কিলোমিটার প্রায় উঠতে হবে। আজকে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা 1 কিলোমিটারও হয়নি, এখনই সবাই হাঁপিয়ে গেছি, রেস্ট নিচ্ছি দাঁড়িয়ে। ওই নিচ থেকে উঠে উঠে এলাম, এখনো চড়তে হবে ওপরে। পায়ে হেঁটে পাহাড় চড়তে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু এই পাহাড়ি জঙ্গলকে এত কাছ থেকে দেখা, নানা রঙের পাহাড়ি গাছপালা, ফুল আর পাখিদের সাথে মিশে যাওয়া, আর যেখানে খুশি দাঁড়িয়ে এই অপার সৌন্দর্যকে উপভোগ করা, এই অভিজ্ঞতা কিন্তু গাড়িতে চড়ে কখনোই পাওয়া যায় না। 10:30 বাজে, 2 ঘন্টায় 2 কিলোমিটার এলাম। ট্রেকিংয়ের একটাই নিয়ম, ছোট ছোট স্টেপ নাও, কিন্তু হাঁটতে থাকো, আস্তে আস্তে হাঁটো, নিঃশ্বাস নাও, হাঁপিয়ে গেলে একটু জল খাও, 1-2 মিনিটের রেস্ট ঠিক আছে, কিন্তু 10-15 মিনিটের ব্রেক নিলে মুশকিল, তখন আরও ক্লান্তি লাগবে। তাই হাঁটতে থাকো গল্প করতে করতে, কিন্তু থামলে চলবে না। গতকাল আমরা হেঁটেছিলাম জঙ্গলের নিঝুম কাঁচা রাস্তায়, কিন্তু আজ বেশিরভাগটাই হেঁটে যেতে হচ্ছে পাকা রাস্তা বা গাড়ির রাস্তা দিয়ে। তাই আমরা গাড়িতে না চড়লেও যান্ত্রিক কোলাহল কিন্তু আমাদের পিছু ছাড়েনি।
পাহাড়ি রাস্তায় হাঁটার সময় যখনই দেখবে গাড়ি আসছে, সব সময় যেদিকে খাদ রয়েছে তার উল্টো দিকে চেপে দাঁড়াবে, কারণ যদি গাড়ি খাদের দিকে হয়ে আসে তাহলে কিন্তু নিচে পড়ে যাওয়ার চান্স রয়েছে। আমরা এখন এই জায়গাটা এসে পৌঁছেছি। এই জায়গাটার নাম হচ্ছে কায়াকাটা। এখানে একটা দোকান রয়েছে, দেখি দোকানে টুকটাক যদি কিছু খেতে ইচ্ছা করে। এই হচ্ছে দোকান, ম্যাগি ট্যাগি পাওয়া যায় এখানে, তেমন বেশি কিছু নেই। এই ম্যাগি, কফি, তারপরে মোমো, কোল্ড ড্রিঙ্কস এসবই রয়েছে। আমাদের যে গাইড দাদা রয়েছে উনি একটুখানি ম্যাগি খাচ্ছে, আমরা একটুখানি এখানে বসি তাই। এটা হলো বাচ্চা ইয়াক, ছোট্ট চামড়ি গাই। আরে বাবা, রেগে আছে মনে হয়। হ্যালো, পাত্তাই দিচ্ছে না। কিছুক্ষণ জিরিয়ে আবার চলা শুরু। কখনো পাকা রাস্তা ছেড়ে জঙ্গলের পথ ধরে এগিয়ে চলেছি, আবার কখনো ক্লান্ত হয়ে কিছু জায়গায় থেমেও পড়েছি। তবে ক্লান্তি ছাপিয়ে এই পাহাড়ে ওঠায় এক আলাদাই আনন্দ লুকিয়ে রয়েছে। চড়াইয়ের পথ যতটা ছিল পেরিয়ে এসেছি 3 কিলোমিটার, এবার বাকি 3 কিলোমিটার বলছে নিচে নামতে হবে। রাস্তা যেমনই হোক, চড়াই উতরাই, পাকা কি কাঁচা, পাহাড়ের রূপে কোনো আপোষ নেই। রাস্তার প্রতিটি বাঁকে যেন অপেক্ষা করছে এক নতুন চমক। কালীপুখরি পৌঁছতে আর 1 কিলোমিটার বাকি। সামনে এসএসবি ক্যাম্প ছিল, মানে আর্মি ক্যাম্প। ওনাদেরকে যতজন যাচ্ছি তাদের মধ্যে যে কোনো একজনের আধার কার্ডের অরিজিনাল বা একটা জেরক্স দেখাতে হবে, সাথে তার ফোন নাম্বারটাও দিতে হবে। এখানে অনেকগুলো এসএসবি ক্যাম্প রয়েছে, অনেক জায়গাতেই আধার কার্ড দেখাতে হয় অরিজিনাল বা জেরক্স। তাই সান্দাকফু এলে বা সান্দাকফু ট্রেক করলে সাথে অ্যাটলিস্ট 5টা আধার কার্ডের জেরক্স রাখা উচিত। আমরা প্রায় পৌঁছেই গেছি, আর তখনই গন্তব্যের ঠিক দোরগোড়ায় ম্যাজিকের মতো সামনে এলো এই অপূর্ব ভিউ পয়েন্ট। কি চমৎকার লাগছে না? এখানে কিছুক্ষণ না বসে আমি কোথাও যাচ্ছি না। ফাইনালি পৌঁছে গেছি কালীপুখরি। 8:30টার সময় ট্রেকিংটা শুরু করেছিলাম, এখন বাজে দুপুর 2:30, মানে 5.5 ঘন্টা লাগলো ট্রেকটা কমপ্লিট করতে। সামনেই রয়েছে কালীপুখরি। তো এই হচ্ছে কালীপুখরি। নেপালি ভাষায় লেককে পুখরি বলা হয় বা পোখারি বলে, আর কালী মানে হচ্ছে কালো। কালীপুখরি নাম রাখা হয়েছে কারণ এই জলের রংটা খুবই ডার্ক। আসলে এই হ্রদের তলদেশের কাদা, ঘোলা জল এবং এর গভীরতার কারণে এই হ্রদের রং কালো দেখায়। এই পবিত্র লেক স্থানীয় বৌদ্ধ ও হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এমনও বলা হয় যে এই হ্রদের আকৃতি ভগবান শিবের ডান পায়ের ছাপ থেকে গঠিত হয়েছিল। প্রায় 10,000 450 ফিট ওপরে অবস্থিত এই লেককে কিন্তু খুবই পবিত্র মানা হয়। এই লেকের জলে নামা নিষেধ, স্নান করা নিষেধ, আর এই লেকের ধারে পাথরের ওপর পাথর বসিয়ে কিছু চাইলে নাকি সেই ইচ্ছাটা পূরণ হয়। এই লেকের জন্যই এই জায়গার নাম রাখা হয়েছে কালীপুখরি। আমরা আজকে এই কালীপুখরিতেই রাতটা কাটাবো। আমাদের হোমস্টে এখান থেকে জাস্ট 2 মিনিট হেঁটে একটুখানি গিয়ে আমাদের হোমস্টেটা রয়েছে। ভারত আর নেপাল সীমান্তের ঠিক মাঝে এই কালীপুখরি লেক। হ্রদটি ভারতের দার্জিলিং জেলায় পড়লেও আমাদের আজকের হোমস্টেটা রয়েছে নেপালের অংশে। মানে আজ রাতে আমরা নেপালে থাকবো, তার জন্য এখানে প্রবেশ মূল্য দিতে হয় জন প্রতি 50 টাকা। ওকে, থ্যাংক ইউ। পার হেড 50 টাকা নিল, কিন্তু এন্ট্রি টিকিটে লেখা 80 টাকা, কারণ আমাদের কারেন্সি মানে ইন্ডিয়ান কারেন্সিতে যেটা 50 টাকা, সেটা নেপালি কারেন্সিতে 80 টাকা। 2 মিনিট একটু কম বলে দিয়েছিলাম। লেক থেকে আরো 7-8 মিনিট হাঁটতে হবে, কিন্তু এবার ধীরে ধীরে ঠান্ডা বাড়তে শুরু করেছে। ওই যে সামনে মেঘ ভেসে আসছে। এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে। কালীপুখরিতে আজ রাতে আমাদের আস্তানা হলো ইয়ালুং হোমস্টে। তো এই হলো ইয়ালুং হোমস্টে।
এটা হলো ইয়ালুং হোমস্টের রেস্টুরেন্ট কাম কিচেন, আর থাকার জায়গাগুলো রয়েছে এখানে, মানে রুমগুলো রয়েছে এদিকে। এখানে অনেকগুলোই রুম রয়েছে। আমাদের হচ্ছে এইটা রুম নাম্বার 3। তো এই হলো রুম। এখানে 4টে বেড রয়েছে, 4 জন আরামসে শুতে পারবে। আর তার সাথে একটা চেয়ার দিয়েছে এখানে। এখানে একটা ছোট্ট স্টুল দিয়েছে বসার জন্য, আর এখানে একটা ছোট্ট টেবিল দিয়েছে, আর একটা ডাস্টবিন রয়েছে। আর এখানে জানলা রয়েছে 3-4টে। জানলা থেকে ভালো পাহাড়ের ভিউও পেয়ে যাবে। আর তার সাথে এখানে রয়েছে একটা অ্যাটাচড ওয়াশরুম। এই হলো অ্যাটাচড ওয়াশরুম। কামার দিয়েছে, বেসিন আছে, আর এখানে বালতি রয়েছে। আর একটা খুব ভালো জিনিস, সেটা হলো এখানে 3টে প্লাগ পয়েন্ট রয়েছে, 2টো এখানে আর একটা ওই বিছানার কাছে। আর এখানে ওয়াইফাইও রয়েছে, কিন্তু পেয়েবল, পার মোবাইল 100 টাকা। আর রুমটা কিন্তু পুরোটাই কাঠের, ফ্লোর থেকে দেওয়াল থেকে সিলিং সবটাই কাঠের। ছোট্ট একটা সুন্দর রুম, ট্রেকার্সদের জন্য কিন্তু আইডেল। ঘড়িতে এখন দুপুর 3:10। এত হাঁটাহাঁটি করে যা খিদে পেয়েছে, লাঞ্চ করে নেবো আগে। এই হলো ইয়ালুং হোমস্টের কিচেন। এখানে পাহাড়ে কিচেনগুলো এত সুন্দর করে সাজানো থাকে, খুব ভালো লাগে। আর কালকে হচ্ছে টিবেটান নিউ ইয়ার, তারই সব আয়োজন চলছে। এখানে খাবার দাবার বানাচ্ছে আন্টি। টিবেটাन न्यू ईयर को क्या बोलते हैं आंटी? लोसार। लोसार, अच्छा। लोसार का ये खाना बन रहा है, क्या कहते हैं इसको? খাপসে। খাপসে, আচ্ছা, কটকটির মতো এটাকে বলে খাপসে। আচ্ছা, তো লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদের। আজকের মেনু হচ্ছে ভাত, একটা আলু আর পনিরের ভাজা রয়েছে, এখানে ডাল আছে, আলু আর সবজির তরকারি, আর সাথে পেঁয়াজ লঙ্কা আচার আর পাঁপড়। খুবই সিম্পল রান্না, কম মশলা দিয়ে বানানো, একদম ঘরোয়া খাবার। কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে ডিম দেবে, ডিমের ঝোল সব জায়গায় হয় হোমস্টেতে লাঞ্চে, কিন্তু যাই হোক, এখানে ডিমের বদলে রয়েছে এই আলু আর পনিরের ভাজা। দুপুরের খাওয়া হয়ে গেল, এখন বাজে দুপুর 3:30। ভেবেছিলাম একটু আশেপাশে বেরিয়ে পাইচারি করব, কিন্তু কোথা থেকে এক গাদা মেঘ এসে চারিদিকটা ঢেকে দিয়েছে, আর তার সাথেই কনকনে ঠান্ডা হাওয়া। এখন আর কোথাও ঘোরাঘুরি করা যাবে না। এমনিতেও পায়ে বিষের মতো যন্ত্রণা, এতটা হাঁটাহাঁটি করা হয়েছে, তাই এখন একটু রুমেই বসে রেস্ট নেবো, রুমেই সময় কাটাই। এরপরে সন্ধ্যেবেলায় চা স্ন্যাক্স ফ্যাক্স তো রয়েছেই, তখন দেখা যাবে। এই যে এই হচ্ছে অবস্থা। কি ঘুরবি তুই পাহাড়ে বল? এসেই কম্বল মুড়ি দিয়ে নিজেই বাইরে গেলি না এখন, তুই আর লোককে বলছিস। তো বললাম চল এখন, তুই বলি পা ধরো, চল, তাই তো, চল চল তো চল 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 বেরো, চল চল বেরো। ঘুরতে এসে ঘরে বসে থেকে লাভ নেই, যতই যাই হোক রাতে একবারে ঘুমাবো। এই পাহাড়ি গ্রামে এক অদ্ভুত মায়া রয়েছে। এখানে সময় আরো ধীর ও শান্তিপূর্ণ গতিতে চলে। কালীপোখরির স্থির জলে আকাশের প্রতিবিম্বটা দেখেছো? মনে হচ্ছে আকাশ যেন তার নিজস্ব আয়নায় নিজের রূপ দেখছে, আর আমাদের মতোই জলের পাড়ে বসে সেই দৃশ্য দেখছে একটা ব্লু ফ্রন্টেড রেড স্টার্ট। কি মিষ্টি দেখতে না? পাহাড়ের এই মনেস্ট্রিগুলোয় না জানি কত গল্প আর ইতিহাস জড়িয়ে রয়েছে, তাই এখানে এলে মন আপনে আপ শান্ত হয়ে যায়। ওই দেখো, ঘন মেঘের বুক চিরে সূর্যের আলো উঁকি দিচ্ছে, আর সেই মেঘের দল যেন এসে হানা দিয়েছে সামনের গভীর জঙ্গলে। পুরো দৃশ্যটা কি অদ্ভুত মায়াবী আর রহস্যে ঘেরা লাগছে। মেঘটা হালকা কেটেছে, আর ওই যে উপরে চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে সান্দাকফু। এতটা দূরে এসেও জায়গাটা খুব আপন মনে হচ্ছে। গ্রামের পোষ্য প্রাণী, উনুনে জাল দেওয়ার জন্য জড়ো করা কাঠ, আর দিন শেষে গরু বাছুরদের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া, সবকিছুই আমাদের গ্রাম বাংলার কথা মনে করিয়ে দিচ্ছে। সত্যি, বিকেলে জোর করে বাইরে না বেরোলে কত কিছুই যে না দেখা রয়ে যেত। সন্ধে 6:30 বাজে, আর আমাদের দিয়ে গেল চা, সাথে ভেজ স্যুপ আর পপকর্ন।
অন্য হোমস্টেতে কি হয়, পপকর্নের জায়গায় ইউজুয়ালি ভেজ পাকোড়া দেয়, মানে ছোট ছোট পেঁয়াজির মতো। এইখানকার দাদা খুব একটা ভালো কথা বললো যে তোমরা ট্রেকিং করে এসছো, এত হাঁটাহাঁটি হয়েছে, তাই তেলে ভাজা খেলে গ্যাস হওয়ার চান্সটা থাকে, তাই পপকর্ন খাওয়াটাই বেস্ট। স্যুপটা খেয়ে দেখি। ভেজ স্যুপ দিয়েছে, আদা রসুন সবকিছু দিয়েছে, ধনেপাতা দিয়েছে, ছোট ছোট গাজরের কুচি। স্যুপটা বেশ ভালো। এখানেও কিন্তু নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, জিও এয়ারটেল কোনোটাই ভালো মতো চলছে না। এমনকি এদের যে পেয়েবল ওয়াইফাই রয়েছে সেটা নিলেও কিন্তু জাস্ট বেসিক ব্রাউজিং আর হোয়াটসঅ্যাপ মেসেজ এগুলো করতে পারবে, প্রপার ভিডিও, প্রপার হাই স্পিড নেট এখানে নেই। আমরা একটু কিচেনে এলাম, এখানে আগুন জ্বলছে, হাত সেঁকতে পারছি, একটু গরম গরম লাগছে। এই যে জিনিসটা এটাকে বলে বোখারি, এর ভেতরে এটা পুরো লোহার বডি, আর এখানে কাঠ ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর এর ওপরেই এখানে জল রাখা আছে, চা সব এখানেই গরম হচ্ছে। আর এই যে পাইপটা রয়েছে এইখান থেকে ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে। আমার সিটে বসে গেছে। আচ্ছা, এখানে কিন্তু ইয়াকের ঘি পাওয়া যায়, মানে চামড়ি গায়ের দুধের ঘি। এই যে এইগুলোই হচ্ছে ইয়াকের ঘি, হাফ কিলোর থেকে একটু বেশি রয়েছে, 300 টাকা করে বলছে। আচ্ছা, এই ইয়ালুং হোমস্টেতে কিন্তু আমাদের মাথা পিছু 1200 টাকা করে নিয়েছে, যার মধ্যে রয়েছে একদিনের থাকা প্লাস খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া বলতে ওই লাঞ্চ, বিকালের স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। আমি কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিন আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা চাইলে এনাদের কল করে, কল তো অ্যাকচুয়ালি এখানে নেটওয়ার্কের প্রবলেম হয়, কল না করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, হোয়াটসঅ্যাপ থেকে বুক করে তোমরা এখানে আসতে পারো। আচ্ছা, এখন বাজে সন্ধে 8:30। এখানে কিন্তু 8টার মধ্যে ডিনার দিয়ে দেন। ডিনারে রয়েছে রুটি, চাইলে ভাত নিতে পারো, সাথে রয়েছে আলুর তরকারি আর চিকেন কারি। আচ্ছা, কালকে কিন্তু খুব একটা স্পেশাল দিন, কারণ কালকে রয়েছে টিবেটান নিউ ইয়ার, টিবেটানদের নববর্ষ, শুভ নববর্ষকাল। ডিনার হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কাল সকাল সকাল উঠে আমরা যাব আমাদের আসল গন্তব্যে, যেটার জন্যই ট্রেকিংটা করা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফু, যার ভিডিও এর পরের পর্বে আসবে। এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের সান্দাকফু সিরিজের পরবর্তী পর্বে। আপাতত শুভরাত্রি আর বিদায়।